বিভ্রান্তি, হতাশা, অনিশ্চয়তার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা এখন তৈরি হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশের অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা করছে নির্বাচন বানচাল করবার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ একটি অনুষ্ঠানে এই অভিযোগটা করেছেন। একটি মহলটা কোনটা, কি বলে মনে করেন এটা? প্রথমত হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কারণে অনেক সময় অনেক বক্তব্য দেন। তো প্রতিটি বক্তব্য যদি আমরা ধর্তব্যের মধ্যে নিয়ে আসি তাহলে আমার মনে হয় এটা জাতীয় রাজনীতির জন্য খুব শুভ হবে না। কারণ একদিকে বলছেন হতাশা বিভ্রান্তির কথা, আবার আশঙ্কার কথাও যদি বলেন বিএনপির মহাসচিব, তাহলে দুর্ভাগ্যজনক। প্রথমত দলের পক্ষ থেকে এই পদক্ষেপকে, এই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনী পদক্ষেপকে, অর্থাৎ গণভোট এবং একই দিনে আপনার জাতীয় নির্বাচনকে কিন্তু স্বাগত জানানো হয়েছে দলের পক্ষ থেকে। স্বাগত জানিয়েছে পরে রাতে স্ট্যান্ডিং কমিটি বৈঠকের পরে। আগে সালাউদ্দিন আহমেদ এটাকে অনেকভাবে সমালোচনা করেছেন। শুধু সালাউদ্দিন সাহেব না, বিএনপির মহাসচিবও তার প্রাথমিক প্রতিক্রিয়ায় কিন্তু একটা নেগেটিভ একটা ভাইব্রেশন দিয়েছেন। তো এইটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। আমাদের রাজনৈতিক নেতারা তারা অতি কথনে লিপ্ত। এই রাজনৈতিক নেতারা যদি অতি কথন না করতেন তাহলে আমার মনে হয় এই যে নির্বাচনটা, যেটা আরও আগে হওয়া উচিত ছিল, সেই নির্বাচন আমরা আগামী বছরের ফেব্রুয়ারিতে দেখছি। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন বানচালের আশঙ্কাগত করা, যেটা কথা ফখরুল সাহেব বলছেন, তো এই রকম যদি পরিবেশ, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যে দল তারা মনেই করছে যে আমরা পাওয়ারে এসে গেছি, আমরা ক্ষমতায় এসে গেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এইরকম, তো সেই দল যখন এই ধরনের অভিযোগ করে, আমার কাছে মনে হয় যে তাহলে কি তারা নির্বাচনটা কি চান না? যারা নির্বাচন যারা বানচাল করতে চান তাদের বডি ল্যাঙ্গুয়েজটা হবে একরকম। তো আমার মনে হয় যে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের কথাবার্তার লাগাম টানা উচিত। না, বিএনপি তো সবসময় এখন পর্যন্ত অনেক বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, বিএনপি সব কিছু ছাড় দিচ্ছে। বিএনপি চাচ্ছে যে একটা নির্বাচন যত দ্রুত সম্ভব হোক। বিএনপির বিরুদ্ধে কি এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত উঠেছে যে বিএনপি নির্বাচন চায় না, বা তার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এরকম অভিযোগ করে নাই? না, বিষয়টা হচ্ছে এই যে আপনি বললেন যে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। তো সর্বোচ্চ ছাড় বিএনপি কাকে দিল? এখানে ছাড় না ছাড় দেওয়ার তো বিষয়টা আসে না। বিষয়টা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের পর যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে 30টা দল জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে গেছে। বিভিন্ন দলের বিভিন্ন মত আছে। বিএনপির অনেক মত প্রথম দিকে মেলে নাই, পরে কিছু কিছু ক্ষেত্রে তাদের মতৈক্য হয়েছে। তো এই মতৈক্যকে ছাড় বলা, অর্থাৎ এইটা তো এক ধরনের সেই কি বলে, সে আদিমকালের যে বাদশাহী সুলভ মনোভাব, যে আমরা ছাড় দিয়ে দিলাম, এটা হচ্ছে সামন্ততান্ত্রিক মনোভাব। আপনি তো জাতীয় স্বার্থে একটা আলোচনায় এসেছেন, আপনি কি ছাড় দিলেন এটা বিষয় না, আপনি কি দেখালেন সেটা বিষয়। আমরা তো বরং উল্টো জিনিসটা দেখছি। কীরকম? যেমন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে জামাত চাচ্ছিল গণভোটটা আগে, বিএনপি চাচ্ছিল গণভোটটা পরে, নির্বাচন দিন। তো এই যে ক্ষেত্রে আবার অন্যদিকে জামাত চাচ্ছিল সংসদের নিম্ন এবং উচ্চ কক্ষে দুইটাতেই পিয়ার। না, নিম্ন কক্ষে পিয়ার কিন্তু ওটা আগেই ঠিক হয়ে গেছে, তারপরও জামাত চাচ্ছিল। এবং এই জামাতের চাওয়াটা ছিল খুব অন্যায় চাওয়া, এবং শুধু অন্যায় চাওয়া না, আমি মনে করি এটা হচ্ছে দুরবসন্ধমূলক চাওয়া, অর্থাৎ পরিস্থিতিটাকে উত্তপ্ত রাখা, মাঠের পরিস্থিতিকে। আবার এনসিপি কি চাচ্ছিল যে না, জুলাই সন্ধির আইনগত ভিত্তি না হলে তারা এটা তো সই করবে না, তারা সই তো করে নাই। অর্থাৎ প্রত্যেকের জায়গা থেকে এইরকম একটি জায়গায় এসে ডক্টর ইউনূস যে জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা দিলেন, আমি তো মনে করি এই রাজনৈতিক দলগুলোর অতি কথন বা অতি চালাকি অথবা অতি সুবিধা লাভের যে চেষ্টা, এর মধ্য দিয়ে যেটা হয়েছে, আমাদের কিন্তু একটা লাভ হয়েছে। কি লাভ সেটা? ডক্টর ইউনূস ছিলেন একজন অর্থনীতিবিদ। ডক্টর ইউনূস ব্যবসা বাণিজ্য করতেন, সামাজিক ব্যবসা করতেন, তার 030 থিওরি নিয়ে তিনি ছিলেন। একটা বিশেষ পরিস্থিতিতে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন।
এবং আমরা জানি তিনি অরাজনৈতিক ব্যক্তি। আমার কাছে যেটা মনে হয়েছে এই 1 বছরে আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসকে একটা পরিপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছেন। তার প্রমাণ হলো তার বক্তৃতা। আমি তো মনে করি তিনি তো তার এই বক্তৃতার মাস্টার স্ট্রোক খেলেছেন। খেয়াল করে দেখেন, বিএনপির দাবি তিনি মেনেছেন, একদিনে ভোট। জামাতের দাবি মেনেছেন, উপরে পিয়ার। অন্যদিকে এনসিপির দাবি মেনেছে যে কি, যে না, তার আইনগত ভিত্তির জন্য সংবিধান সংস্কার পরিষদ। আবার একই সঙ্গে কিন্তু এনসিপির আরো একটি দাবি কিন্তু সেটা হচ্ছে যে এইটা মানে এই জুলাই সনদের বাস্তবায়নের আদেশনামা। তাহলে এই যে সবাইকে এমন এক জায়গায় নিয়ে এসছে, এখন যেটা হবে রাজনৈতিক দলগুলো এখন গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। বিএনপি চাইলেও কিন্তু এখন না ভোটের দিকে যেতে পারবে না। যদিও বিএনপির মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে, কারণ এই 4টে প্রশ্নকে এক জায়গায় করে গুচ্ছ হ্যাঁ না, কারণ এটা তো ঠিকই, এটা তো খুব যৌক্তিক যে 4টা প্রশ্নের একই রকম উত্তর নাও হতে পারে। এটা তো খুব স্বাভাবিক। আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করছি, 4টা প্রশ্নের একটা উত্তর হয় না। মাহবুব ভাই, ইতিপূর্বে যে যতগুলো গণভোট হয়েছে সবগুলো গণভোটে তো মানে 4টা প্রশ্ন ছিল না, বাট অনেক প্রশ্ন ছিল একটা, অনেকগুলো এখানে বাঞ্চ অফ কোশ্চেন ছিল, সেগুলো হয়তো উপস্থাপন করা হয় নাই। পরবর্তীতে হানা ভোট নিয়ে অনেকগুলো জায়গায় সংশোধনী আনা হয়েছে। যদি আপনি 91-এর কথা বলেন কিংবা জিয়াউর রহমানের সময় বলেন কিংবা এরশাদের সময় বলেন, পুরো সময়টাতে অনেকগুলোতে, কিন্তু এবার যেহেতু পুরোটাই ওপেন করা হয়েছে 4টা প্রশ্ন, তো সেখানে সমস্যাটা কোথায়? না, আমি ব্যক্তিগতভাবে সমস্যা দেখি না, কিন্তু সমস্যা দেখছে কারা? সমস্যা দেখছে হচ্ছে বিএনপি। যেমন আপনার সালাউদ্দিন সাহেবের গত কয়েকদিনের বক্তব্যের মধ্যে যদি খেয়াল করেন, যে তাদের মধ্যে বক্তব্যের মধ্যে তারা ক্ষোভ উগরে দিচ্ছে যে এই 4টা প্রশ্নের একটা উত্তর হতে পারে না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের যে সমস্যা বা আজকের যে সংকট উত্তরণে হানা ভোট হতে হবে, এবং হানা ভোটে যে একটা প্যাকেজ করে হানা করেছে, এটাই সঠিক করেছে বলে